লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনে একটা ভাইটাল পার্ট হচ্ছে আমাদের অডিট। তো অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে যেটা তার মধ্যে মোট আমাদের 5টা অঙ্ক বা কোশ্চেন অ্যান্সার করতে হয়। মোট প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকে হচ্ছে 20 করে। তো সেখানে দুটো ভাগে ভাগ থাকে, পার্ট এ আর পার্ট বি। তো পার্ট বি যেটা সেটাতে থাকে অঙ্ক, আর পার্ট 1 যেটা সেটাতে থাকে হচ্ছে তোমার থিওরি। তো যে কোনো প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম 2টো করে নিয়ে মোট 5খানা আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হয়। এবার থিওরির দিকটা যদি ভালো করে করা যায়, মানে নিরীক্ষা অডিটিংয়ের যে পার্টটা আছে সেটা যদি ভালো করে করা যায়, তাহলে 3টে কোশ্চেন সেখান থেকে অ্যান্সার করা যায়। 3 কুড়ি 60 নম্বর ওখান থেকে আসে, আর 2 কোশ্চেন যদি আমি অঙ্ক থেকে করি তাহলে 20 কুড়ি 40। তো এবার যদি আমরা মনে করি যে আমরা অঙ্ক 2টো করব মাত্র, তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধে কিন্তু নেই। তাহলে নিরীক্ষাশাস্ত্র যেটা অডিটিং পার্ট আছে সেটাকে খুব ভালো করে পড়তে হবে। প্রশ্নগুলো মোটামুটি রিপিট করে খুব, তো সেক্ষেত্রে ওই রিপিটেড কোশ্চেনগুলো করে যেতে হবে। আর অঙ্ক যে পার্টটা থাকলো, তাহলে সে অঙ্কের মধ্যে একটা তো ফাইনাল অ্যাকাউন্টস থাকবেই থাকবে। তাহলে ফাইনাল অ্যাকাউন্টসটাকে খুব ভালো করে গেলাম, বাকি থাকলো তাহলে 20 নম্বর। এই 20 নম্বরের জন্যে এখন আমাদের যে লিমিটেড কয়েকটা চ্যাপ্টার আমরা যদি করে যাই তাহলে কিন্তু খুব তাতেই আমার মনে হয় হবে। তো এবার যারা যে 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 পরীক্ষায় ফার্স্ট হয়েছে, দিয়ে যেটা 21 সালে যেটা রেজাল্ট বেরোলো, সেখানে কিন্তু যে অ্যাকাউন্টেন্সি বা অডিটিং পার্টটাতে 72 বোধহয় হাই নাম্বার পেয়েছে। তো সেক্ষেত্রে সে 72 নম্বর পেয়েও ফার্স্ট যখন হতে পেরেছে, তার মানে কোশ্চেনটাতে কিন্তু অসুবিধে নেই। তো এই যে কমার্স এর অ্যাকাউন্টেন্সির যে পার্টটা, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবার আছে, সেটা হচ্ছে কনসাইনমেন্ট। কনসাইনমেন্টটা নন কমার্স যারা আছে তাদের সবথেকে মানে সহজে বোঝার মতো এবং একটা অঙ্ক করে নামিয়ে দিয়ে আসার মতো একটা কিন্তু অঙ্ক। আর এই চ্যাপ্টারটা তাড়াতাড়ি হয় অঙ্কটা করা। মানে একটা ফাইনাল অ্যাকাউন্টস করতে যদি 1 ঘন্টা সময় লেগে যায় বা 45 মিনিটের বেশি বা 50 মিনিট লেগে যায়, এটা কিন্তু আধ ঘন্টার মধ্যে নামিয়ে দেওয়া যাবে এবং ফুল নম্বর পাওয়া যাবে। তাহলে এটার পরে একটা গুরুত্ব দেওয়া যেতে পারে। এবার লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামে কনসাইনমেন্টের অ্যাকাউন্টের যেগুলো, সেগুলো কীরকম থাকে না, একজন জিনিসপত্র বিক্রি করার জন্য অন্য একটা জনকে দায়িত্ব দেয়, সে দূরবর্তী কোনো একটা জায়গায় সে কমিশনের বেসিসে জিনিসগুলোকে বিক্রি করে। আমরা প্রথমে একটা অঙ্ক করার চেষ্টা করি। প্রথম অঙ্কটা যেটা আছে সেটা এভাবে আমি পড়ি। হরি সোল্ড গুডস অন বিহাফ অফ কৈলাস এজেন্সিস। তাহলে কৈলাস এজেন্সিসের বিহাফে মানে হয়ে হরি গুডস বিক্রি করছে অন কনসাইনমেন্ট বেসিস। এই যে বলেই দিচ্ছে কনসাইনমেন্ট। অন 1 এপ্রিল 2024 হি হ্যাড উইথ হিম এ স্টক অফ রুপিস 20,000 টাকা অন কনসাইনমেন্ট। তাহলে কনসাইনমেন্টের শুরুতেই প্রথম 1 এপ্রিল 2024 তারিখে তার কাছেই কিন্তু 20,000 টাকার একটা কনসাইনমেন্টের স্টক থেকেই গেছিলো। তারপরে কি বলছে, হরি হ্যাড ইনস্ট্রাকশন টু সেল গুডস অ্যাট কস্ট প্লাস 25%। তাহলে যদি তার 20,000 টাকার জিনিস থাকে, তাহলে সে কত টাকায় বিক্রি করবে? 20,000 তার 25% দামে ও বিক্রি করে দেবে। আচ্ছা, এবার কি বলছে, অ্যান্ড ওয়াজ এন্টাইটেলড টু এ কমিশন। তাহলে একটা সে কমিশন পাবে কীরকম? 4% অন সেল। সেল যা বিক্রি করবে ও, মানে এটা যদি ওপেনিং স্টকটা যদি ও বিক্রি করে দেয় 20% হাইকে, তার মানে 25,000 টাকায় ও বিক্রি করে দেবে, তার 4% মানে 1,000 টাকা ও পাবে হচ্ছে কমিশন। এই হচ্ছে কনসাইনমেন্টের কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হয়, আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে হি ওয়াজ অলসো এন্টাইটেল টু গেট 1% ডেল ক্রেডারে কমিশন। এই ডেল ক্রেডারে কমিশন মানে হচ্ছে যে যদি হরির ধারে কোনো কিছু বিক্রি করে, সেই ধারের টাকা আদায় হবে কি না তাই নিয়ে একটা সন্দেহ আছে। কিছু কিছু টাকা ব্যাড ডেপ্ট হয়েই যায়, যদি ধারে বিক্রি হয়, আদায় হয় না। তো আদায় না হওয়াটাকে বলে হচ্ছে ব্যাড ডেপ্ট। তো কিছু কিছু টাকায় আদায় হবে না, সেটা ধরে নিয়ে আমি তার দায়িত্ব এই কৈলাস এজেন্সি নেবে না। তার বদলে বলছে, তুমি ভাই এই যে যা সেল করেছো তার 1% ডেল ক্রেডারের কমিশনটা তুমি নিয়ে নাও। নিয়ে নিলে আমি তোমার কাছ থেকে যা তুমি বিক্রি করেছো, ধারে বিক্রি করো আর নগদে বিক্রি করো, আমি দেখতে যাবো না। তুমি যা দামে বিক্রি করছো সেই দামটা আমি তোমার কাছ থেকে কালেক্ট করে নেবো। এটা হচ্ছে ডেল ক্রেডারের কমিশন।
তাহলে ডেল ক্রেডিটের কমিশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে ব্যাড ডেটটা ইগনোরেবল হবে। আচ্ছা, টু টোটাল সেল ফর গ্যারেন্টিং কালেকশন অফ অল সেল প্রসিডস, এই যে এখানে বলে দিচ্ছে যে গ্যারেন্টি দেওয়ার কারণে সে আরও 1% নিয়ে নিচ্ছে। ডিউরিং দ্য হাফ ইয়ার এন্ডেড, এই যে অর্ধবর্ষ যখন শেষ হচ্ছে অন সেপ্টেম্বর 30, 2024, হরি রিপোর্টেড দ্যাট, এবার তখন হরি রিপোর্ট করছে এই বলে দেয়ার ওয়াজ এ ক্যাশ সেল অফ রুপিস 1,20,000, তাহলে নগদে বিক্রি হয়েছে 1,20,000 টাকার, অ্যান্ড ক্রেডিট সেল ওয়ার রুপিস 1,05,000 টাকা, তাহলে ক্রেডিটে বিক্রি হয়েছে 1,05,000 টাকা। হরিজ এক্সপেন্সেস, এর মধ্যে তো শুধু এমনি বিক্রি করলে হবে না, কিছু তো খরচ হতে পারে। হরিজ এক্সপেন্সেস রিলেটিং টু কনসাইনমেন্ট ওয়ার 3,000 টাকা অন রুপিস স্যালারি ফর স্যালারিজ অ্যান্ড রুপিস 500 ফর ইন্স্যুরেন্স, বাট রুপিস 3,000 was also gone as bad debts during this period, তাহলে কি হলো, 3,000 টাকা ব্যাড ডেপ্ট হয়ে গেল। এইখানে যেহেতু ডেল ক্রেডিটের কমিশনটা দেওয়া হচ্ছে, তাহলে এই ব্যাড ডেপ্টটা হলো আর না হলো কৈলাস কিন্তু কোনো কথা শুনবে না, কৈলাস কিন্তু ওর কাছ থেকে পুরো টাকাটাই আদায় করবে, তাহলে ব্যাড ডেপ্টটা এবার কিন্তু হরির লস হয়ে যাবে। আমাদের কনসাইনমেন্টের অ্যাকাউন্টে এই ব্যাড ডেপ্ট এই পার্টটুকু আর কিন্তু কোনোভাবে অ্যাকাউন্টসের মধ্যে আসবেই না, এই পার্টটুকু, এই 3,000 টাকাটা, ঠিক আছে, যেহেতু ডেল ক্রেডিটের কমিশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, কৈলাস এজেন্সি সেন্ড গুডস কস্টিং রুপিস 2 লক্ষ ডিউরিং দিস পিরিয়ড, এইটুকু টাইমের মধ্যে আবার কৈলাস আবার করেছে কি 2 লক্ষ টাকা আবার দিয়ে দিয়েছে হচ্ছে আবার মাল পাঠিয়েছে, আজকে কনসাইনমেন্টে গুডস পাঠিয়েছে। এখন কি বলছে, প্রিপেয়ার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট তৈরি করো ইন দ্য বুকস অফ কৈলাস এজেন্সিস শোয়িং দ্য প্রফিট অ্যান্ড লস ইন দ্য কনসাইনমেন্টে কত টাকা প্রফিট বা লস হচ্ছে সেটা দেখাও কনসাইনমেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে। অ্যাকচুয়ালি কনসাইনমেন্ট অ্যাকাউন্টে এইটাই দেখায় যে কনসাইনমেন্টে প্রফিট হলো না লস হলো। আর একটা জিনিস কি হয়, ইন দ্য কনসাইনমেন্ট অ্যান্ড কী করতে বলছে, অলসো দ্য ব্যালেন্স আউটস্ট্যান্ডিং উইথ হরি। এবার আর একটা জিনিস বলছে যে হরির কাছে কত টাকা ব্যালেন্স আছে সেটা তৈরি করতে হবে, এটা একটা, এই দুটো জিনিসই কিন্তু থাকে। আচ্ছা, তারপরে বলে দিই এই অঙ্কটা সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের এন্ট্রান্স পরীক্ষায় পড়েছিল 1976 সালে, সেই অঙ্কটাই এটা। আচ্ছা, এবার অঙ্কটা আমরা দেখি, চেষ্টা করি অঙ্কটা করার। আচ্ছা, অঙ্কটার জন্য যে ছকটা আমাদের কাছে লাগবে সেটা হচ্ছে এই রকম। প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে কার হয়ে আমি ইয়েটা করছি সেটা বলার জন্য ইন দ্য বুকস অফ কৈলাস, এই কথাটা আমাদেরকে আগে থেকে বলতে হয়। আচ্ছা, ইন দ্য বুকস অফ কৈলাস, এই যে, আচ্ছা আমি যেটা প্রথমে করছি দুটো অ্যাকাউন্ট, এই যে বলেছি যে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট একটা করেছি, কনসাইনমেন্ট অ্যাকাউন্টের একটা ডেবিট দিক থাকে আর একটা ক্রেডিট দিক থাকে। ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্টের পাশে রুপিস বসিয়ে দেওয়াটা ভালো। ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, আমি এখানে হাতে ছোটোখাটো করে করেছি তো এত সোজা হয়নি, এটা মোটামুটি একটু স্কেল দিয়ে ভালো করে টানতে হবে। আমার ডায়েরির পাতাটা খুব ছোট, তার জন্য ডেটের ঘরটাকে খুব ছোট করে দিয়েছি, আমি ডেটটাকে এখানে ইগনোর করব, এখানে ডেটটা বসাতে হবে, যে ডেটে যে কথাগুলো বলবে সে ডেটগুলো এখানে বসাতে হবে। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা আমি আমাদের যে প্রথম বক্তব্যটা ছিল, যে প্রথমে এই বক্তব্যটাকে আমরা নিচ্ছি, স্টক ছিল হচ্ছে তাদের কাছে 20,000 টাকার, ঠিক আছে। এবার আবার এটা করি, তাহলে আমি ডেটটা ওখানে দেব ওপেনিং স্টক অন কনসাইনমেন্ট, এখানে আমাকে লিখতে হবে 20,000 টাকা। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, এই যে আমি ছকটা করেছি এটা কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ছক, আর এইটা হচ্ছে হরি অ্যাকাউন্টের ছক। এই যে শুধু ছকটুকুর জন্য টোটাল অঙ্কটার জন্য আমাদের থাকবে হচ্ছে 20 নম্বর। 20 নম্বরের মধ্যে এই ছকটুকু করার জন্য আমাদের কাছে থাকবে কিন্তু 4 নম্বর। ছকটুকু করার জন্য আমাদের কাছে থাকবে হচ্ছে 4 নম্বর। তাহলে আমি যদি শুধুমাত্র এইটুকু করে দিয়ে আসি তাহলে আমি জানবো যে আমি কিন্তু 4 নম্বর পেয়েছি। এবার বাকি যে জায়গাটা থাকলো 16 নম্বর। 16 নম্বরের মধ্যে এই যে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের যে প্রফিট অ্যান্ড লস যদি এখান থেকে বেরোবে, সেইটুকু যদি এইটুকু পার্ট মানে ওপরের পার্টটা যদি আমি করতে পারি তাহলে আমি পাবো হচ্ছে 10 নম্বর।
তাহলে 10 আর 4 14 নম্বর আমার এখান থেকে আসবে। আর এই যে বাকি যে ছোট্ট পার্টটুকু আছে, অর্থাৎ হরির কাছ থেকে আমি কত পাবো বা হরি আমাকে কত আর দেবে, এই এই যে এই পার্টটুকু বা হরির কাছ থেকে যদি আমি এক্সেস পেয়ে থাকি তাহলে সেটা ফেরত দেওয়ার বিষয়, মানে হরির অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা নির্ণয় করার জন্য আমি পাবো আরও 6 নম্বর। এই কিন্তু হচ্ছে টোটাল আমাদের নাম্বারের ভাগ। তাহলে আমি একটা অঙ্ক যদি করতেও যাই, যদি নাও পারি, তাহলে আমি যেটুকু পার্ট অঙ্ক করতে পারবো তার জন্যও কিন্তু আমি নাম্বার পাবো। এবার আর একটা প্রশ্ন চলে আসো, এই যে এইটুকু পার্ট করতে পারলে 10 নম্বর, ছক কাটা এবং অঙ্কটা করতে পারলে 10 নম্বর। এবার যদি অঙ্কটার মধ্যে প্রফিটটা আমি ভুল করি তাহলেও কিন্তু পুরো নাম্বার আমার কাটা যাবে না। এই ক্ষেত্রে আমি যে এইটুকু লিখেছি এইটুকুর জন্য হয়তো নাম্বার খুব একটা দেবে না, তো সেটা এক্সামিনারের বিষয়, এত ভেঙে তো বলা সম্ভব না। কিন্তু আমি যদি পার্টও করতে পারি, হয়তো 4টে এন্ট্রি আমি ঠিক দিয়েছি, তার জন্য হয়তো 4 দুগুণে 8 বা 6 নম্বর বা 5 নম্বর কিন্তু আমি পেতে পারি। তাহলে এই যে ছক করার জন্য 4 নম্বর, আর হয়তো 5খানা করতে পেরেছি বলে আরও 5 নম্বর, তাহলে 10 নম্বর কিন্তু আমি পাচ্ছি। যাই হোক, নাম্বারের ভাগগুলো বলা তো হলো। এবার আমরা অঙ্কটার তৃতীয় পার্টটায় আসি। প্রথমে ওপেনিং স্টক যদি থাকে তাহলে সেটা লিখতে হবে। তারপরে যেটা আমাকে গুডস পাঠানো হচ্ছে, অর্থাৎ যে দ্রব্যটা পাঠানো হয়েছে সেইটা আমাকে কিন্তু এখানে লিখতে হবে। তাহলে আমি এখানে দেখব যে কত টাকার গুডস পাঠানো হয়েছে। এইটাতে সেলস চলে আসলো। কৈলাস এই যে এইখানে আছে, কৈলাস এজেন্সিস গুডস কস্টিং রুপিস সেন্ড করেছে হচ্ছে 2 লক্ষ টাকার। তাহলে 2 লক্ষ টাকার গুডসটা যেটা সেন্ড করেছে সেটা আমাকে লিখতে হবে। আচ্ছা, আবার এখানে চলে আসি, কি করলাম, টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। আমি এখানে 2 লক্ষ টাকা লিখব। হলো। এইবার যেটা দেখতে হবে যে এই যে কৈলাস যদি কোনো খরচ করে থাকে সেটা এবার এখানে লিখব। এটা কিন্তু ছক পুরো এইভাবেই লিখতে হয়, অসুবিধার কিছু নেই। দেখে নিই, এই পুরো অঙ্কটা আমি আগেও একবার পড়েছি, সেখানেও দেখলাম পুরো অঙ্কটার মধ্যে কৈলাস কোনো খরচ করেছে সেরকম কোনো হিসেব নেই। তারপরের অংশটা, তারপরে এবার দেখব যে হরি যে কোনো খরচ যেটুকু করেছে সেই অংশটুকু এখানে লিখব আমি। হরিকে যেহেতু এখনও হরি তো টাকাটা খরচ করে দিয়েছে, হরিকে তো আমি টাকাটা দিতে পারিনি, তাহলে এখানে কিন্তু আমাকে হরির নামে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমাকে এটাকে হিট করাতে হবে, অর্থাৎ এখানে আমাকে হরি অ্যাকাউন্ট লিখতে হবে। আর কি হবে, এই যে হরি অ্যাকাউন্ট বলে এখানে আছে আমি একটা তৈরি করেছি, এখানেও তাহলে হিট করাতে হবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক হরি এখন কি কি খরচগুলো করেছে। হরি যেটা খরচ করেছে সেটা হচ্ছে এই পার্টটাতে আছে, 3000 টাকা সে স্যালারি দিয়েছে আর 500 টাকার ইন্স্যুরেন্স দিয়েছে। আমি সেটা এখানে লিখে দেবো। স্যালারিজ, এটা দেখো ছোট ছোট করে লিখছে, স্যালারিজ দিয়েছি হচ্ছে 3000 টাকা আর ইন্স্যুরেন্সের জন্য দিয়েছি হচ্ছে 500 টাকা। এটা ইনার কলামে আমি লিখছি। আচ্ছা, হলো। এরপরে আমার কাছে যেটা থাকলো সেটা হচ্ছে যে কত টাকা সেল হয়েছে। এইখানে সেল হয়েছে 1,20,000 টাকা, যেটা হচ্ছে ক্যাশে সেল হয়েছে, যে ক্যাশ বলে দেওয়া আছে এখানে, তাহলে আমি সেটা লিখব। এই যে ক্যাশে সেলটা করেছে সেটা তো হরি করেছে, আমি তো টাকাটা পাইনি হাতে, তাহলে বাই আমাকে এখন হরির অ্যাকাউন্টে আমি পাবো বলে ডিউ করব, হরি অ্যাকাউন্ট। আমি এখানে লিখে দেবো ক্যাশ সেল, যাতে বোঝা যায় এই হরি অ্যাকাউন্টটা কেন তৈরি হয়েছে। এখানে কত টাকা করেছে, 1,20,000 টাকা। আর একটা হয়েছে বাইটাকে ডটও দেওয়া যায়, এখানে 2টাকে ডটও দেওয়া যায়, অসুবিধা নেই। তাহলে বাই আর একটা আমি এখানে হরি অ্যাকাউন্ট লিখব। কেন হরি অ্যাকাউন্ট লিখব, কারণ এই যে এখানে সেল হয়েছে ক্রেডিটে, এইখানে বলেছে যে ক্রেডিট সেল ওয়ার রুপিস 1,500 টাকা, 1,05,000 টাকা, কিন্তু আমি তো ডেল ক্রেডিটের কমিশন দিয়েছি, তাহলে তো আমার কাছে ক্রেডিটর্স থাকুক আর না থাকুক আমি তো হরির কাছ থেকে টাকাটা পুরোটা আদায় করব। তাহলে আমি যদি ডেল ক্রেডিটের কমিশন না থাকতো তাহলে এখানে আমি সানডি ডেটর্স কথাটা লিখতাম বা কনসাইনমেন্ট ডেটর্স কথাটা লিখতাম, কিন্তু যেহেতু এখানে ডেল ক্রেডিটের কমিশন দেওয়া আছে, আমি ক্রেডিট সেলের আদায়ের ব্যাপারটা আমি দেখতে যাব না, আমি হরির কাছ থেকে আদায় করব, তাই জন্য এখানে আমি হরি অ্যাকাউন্ট লিখেছি আর ক্রেডিট সেল কথাটা আমি এখানে লিখে দেবো।
1,05,000 টাকা হলো। আচ্ছা, এইবার কি দাঁড়াচ্ছে, আমার দুটো কমিশন আমাকে এখানে বলে দিয়েছে কস্ট প্লাস 25%, এটা পরে লাগবে। আচ্ছা, আমাকে বলেছে কমিশন পাবো হচ্ছে 4% আর ডেল ক্রেডিটে পাবো হচ্ছে 1% অন টোটাল সেল। তাহলে টোটাল সেলের পরে যদি আমি পাই, তাহলে আমি এখানে দুটো পার্ট করি। একটা হচ্ছে নর্মাল কমিশন, at a rate of 5%, আর একটা হলো ডেল রে কমিশন at a rate of 1% হলো। এইবার আমাকে এই দুটো জিনিসকে আমাকে জানতে হবে যে আমার পরিমাণটা কত হবে, তাই তো? তাহলে আমি এখানে কি করব, একটা ওয়ার্কিংস তৈরি করব, WORKINGS, যেখানে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে, ছক্কাটা শেষ হয়েছে, তারপরে আমি ওয়ার্কিংস কথাগুলো লিখব। তারপরে ওয়ার্কিংস নাম্বার 1 দেব, সেখানে আমি লিখব ক্যালকুলেশন অফ কমিশন। আমার যা আমাকে বাইরে থেকে তৈরি করে নিতে হবে অ্যাকাউন্টসে বসানোর জন্য, সব ওয়ার্কিংস আমি করে নেবো, আর ওখানে নাম্বারটা দিয়ে দেবো। তারপরে তাহলে নর্মাল, তাহলে আমি প্রথমে দিলাম টোটাল সেল। প্রথমে কি আছে, ক্যাশ সেল 1,20,000, ক্রেডিট সেল 1,05,000, এখানে টোটাল সেল হয়ে গেল। তাহলে টোটাল সেল 2,25,000 টাকা। তাহলে আমি টোটাল সেল পেয়ে গেলাম। টোটাল সেলের উপরে 4% হচ্ছে নর্মাল কমিশন, তাহলে 1 নম্বরে দিলাম নর্মাল কমিশন। কত হবে, 2,25,000 ইন্টু 4% সমান 9,000 টাকা। আর 2 নম্বরে আমি কি দেব, ডেল ক্রেডিটে কমিশন, কত হবে, 2,25,000 টাকা টোটাল সেল, তার 1% সমান 2,250 টাকা। এইবার এই দুটো জিনিস আমি ওয়ার্কিংস আমার কিন্তু করা হয়ে গেছে, একটা ওয়ার্কিংস করা কমপ্লিট, আবার 2 নম্বর ওয়ার্কিংস আমরা এখানে পরে করব। এইখানে আমি কিন্তু লিখে দেব ব্র্যাকেট দিয়ে ওয়ার্কিং 1, এইরকমভাবে ব্র্যাকেট করে লিখে দিতে হবে। তাহলে এখানে কত থাকলো, নর্মাল কমিশন 9,000 টাকা আর ডেল ক্রেডিটে কমিশন 2,250 টাকা। এইবার ব্যাড ডেট কিন্তু হয়েছে 3,000 টাকা। তার মানে কি হলো, অ্যাকচুয়ালি আমার কিন্তু প্রফিট হলো, মানে কৈলাসের প্রফিট হলো। কৈলাসের 2,250 টাকা দিল, আর ফলে 3,000 টাকা তার কিন্তু সাশ্রয় হলো। এই যে 3,000, অ্যাকচুয়ালি অঙ্কে বলা আছে যে 3,000 টাকা তার ব্যাড ডেট হয়েছে। তার মানে এই যে লোকসানটা, সেটা কিন্তু হরির হয়ে গেল। আমার অঙ্কে কিন্তু এই টাকাটার কোনো জায়গায় কোথাও এফেক্ট পড়লো না। আচ্ছা, এইবার আমার সমস্ত তথ্য যা দিয়েছে সব তোলা হয়ে গেছে। একটা বড় জিনিস এবার বাকি থেকে গেছে। এবার আমাকে দেখতে হবে যে স্টক এখন কনসাইনমেন্টে কত পড়ে আছে। ঠিক আছে, স্টক অন কনসাইনমেন্ট। ঠিক আছে, এইখানে আমি ওয়ার্কিংস 2তে এইটা আমি করে দেখাবো। তাহলে ওয়ার্কিং নোটসে 2তে আমরা এবার এটা করে দেখাবো। তাহলে এইখানটায় আমি যে জায়গা ওই যে দাগ দিয়ে করেছিলাম, সেখানটায় আমি 2 নম্বর লিখলাম, আর এখানে লিখছি ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক, এই বলে আবার একটা ওয়ার্কিং করব। প্রথমে কি লিখব, OPENING, ওপেনিং স্টক। এটা আমার কস্টে ছিল 20,000 টাকা। তারপরে গুডস কনসাইন্ড কত টাকা, 2 লক্ষ টাকা। তাহলে টোটাল গুডস 2,20,000
20,000 টাকার এইটুকু আমাদের জানা হলো। 2,20,000 টাকা টোটাল গুডস আমি পাঠিয়েছি। আর কি দাঁড়াচ্ছে, প্রথমে এইটুকু পার্টে গুডস যেটা সোল্ড হয়েছে, গুডস সোল্ড হয়েছে কতটুকু, এই যে এইখানে দিয়েছি ক্যাশে সেল হয়েছে 1,20,000 আর ক্রেডিটে সেল হয়েছে 1,05,000। আবার এখানে একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে, ভালো করে দেখতে হবে, যে আমি বলেছি সেল টু সেল দ্য গুডস অ্যাট কস্ট প্লাস 25%। তার মানে এই যে সেলটা হয়েছে সেটা কস্টের থেকে 25% হাইকে হয়েছে। তাহলে আমার যে এইখানে টোটাল সেলটা হলো, এখানে যেটা টোটাল সেল হলো এইগুলো তাহলে মানে 20% হাইকে করা আছে, এটাও তাহলে 25% হাইকে আছে, তাহলে আমাকে সেইগুলোকে কস্টে কনভার্ট করতে হবে। তাহলে আমি এখানে লিখব কস্ট প্রাইস অফ গুডস সোল্ড। আমি এটাকে ছোট করে লিখছি, কারণ হচ্ছে টোটালটা গিয়ে আবার আউটারে লাগতে হবে। তাহলে কি হচ্ছে, অন ক্যাশ সেল, তাহলে কি আছে 1,20,000 টাকা। এইটা কি হচ্ছে আমার, এটা 125 হয়ে আছে, তাহলে এটাকে 100তে কনভার্ট করতে হবে। তাহলে 100/125, তাহলে দাঁড়াবে হচ্ছে, আচ্ছা এটা টোটাল করে দিই, প্লাস ক্রেডিট সেল, দুটোই তো যেহেতু একই আসবে, ক্রেডিট সেল তাহলে হবে 2,25,000 টাকা, একবারে করে দেওয়া হলো। তাহলে এইটাকে যদি কাটাকাটি করি তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 1,80,000 টাকা, এটুকুর দাম। তাহলে এই যে 2,20,000 তো আমার টোটাল মাল ছিল, তার মধ্যে 1,80,000 টাকার মাল আমি বিক্রি করেছি। তাহলে এখন ভ্যালু অফ ক্লোজিং স্টক কত থাকবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকাটা হলো আমার ক্লোজিং স্টকের ভ্যালু। আমি এটা অ্যানেক্স 2 করে দিয়েছি, ক্যালকুলেশন ওয়ার্কিংসের 2 নম্বরে, সেইটা আমি এখানে লিখে দিয়েছি ওয়ার্কিংসের 2, এখানে আমি বসিয়ে দেবো কত, 40,000 বেরোলো, 40,000 টাকা। এবার এটাকে আমরা টোটাল করব, টোটাল করলে আমাদের দাঁড়াবে 2,65,000 টাকা দাঁড়াচ্ছে। এদিকেও 2,65,000 টাকা নিয়ে আমি চলে আসছি, 2,65,000। এইবার এখানে লিখতে হবে টু PROFIT, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখলাম কেন, এই যে প্রফিটটা সেটা জেনারেল প্রফিট অ্যান্ড লসে আমাকে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে কতটা লিখতে হবে, ট্রান্সফার টু GNERL, জেনারেল P&L অ্যাকাউন্ট, মানে জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রফিটের দিকে আমি এইখানকার প্রফিটটাকে নিয়ে যাব, তবেই আমার ব্যালেন্স শিট কিন্তু মিলবে, ফাইনাল ব্যালেন্স শিট, তাহলে কিন্তু মিলবে না। এই জন্য এইটা এখানে, তাহলে এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, 30,250 টাকা। এটা হলো আমার অ্যাকচুয়াল প্রফিট। এইবারই ফাইনাল আমাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে এই হুডি অ্যাকাউন্টটাকে আমাদেরকে এবার কমপ্লিট করতে হবে। হুডি অ্যাকাউন্টটা করা খুবই সহজ। আমার বাকি যে পুরো কাজটা কিন্তু আমি এখানে অলরেডি কনসাইনমেন্টের মধ্যে করে রেখেছি। কনসাইনমেন্টে খুঁজে খুঁজে দেখতে হবে হুডি অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে। এই যে এখানে একটা হুডি পেয়েছি, তাহলে এইটা যাবে। আর একটা হুডি পেয়েছি এইখানে, তাহলে এটা যাবে। আর একটা হুডি পেয়েছি এখানে, তাহলে এটা যাবে। এই তিনটে জিনিস এখানে এই হুডির অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে। আর কি বলে আসবে, আমি পেয়েছি কোথায় থেকে, পেয়েছি এই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট থেকে পেয়েছি, তাহলে আসবে কি বলে, এই হুডি অ্যাকাউন্টে সেটা আসবে কনসাইনমেন্ট বলে। ঠিক আছে, সেটা করি। প্রথমে আমি যেটা পাচ্ছি সেটাকে সেলটাকে প্রথমে নিই। এই যে দুটো সেল হয়েছে সেই দুটো, তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট থেকে আমি এখানে নিয়ে আসবো। তাহলে কি লিখবো, টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, CONSIGNMENT, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এটাকে লিখবো হচ্ছে ক্যাশ সেল, কত টাকা, 1,20,000 টাকা। টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আবার লিখব, এটাকে বলবো আমরা ক্রেডিট সেল, কত টাকা, 1,05,000 টাকা। ঠিক আছে। এইবার হরি এই টাকাটা তো কৈলাস হরির কাছ থেকে পাবে, কিন্তু এই টাকাটা তো পাবে না, এর মধ্যে তো কমিশন আছে, অমুক তমুক আছে, সেগুলো তো কেটে নেবে হরি। কি খরচ করেছে সেটা তো আমি এখানে লিখে রেখেছি অলরেডি।
কী করেছে, এই যে স্যালারি দিয়েছে 3,000 টাকা, ইন্স্যুরেন্স দিয়েছে 500 টাকা, আর কমিশন পেয়েছে, এই দুটো কমিশন পেয়েছে, তাহলে সেগুলো সে কেটে নেবে। কোথায় কিসের থেকে কাটবে? কনসাইনমেন্ট থেকে কাটবে। তাহলে এখানে আমি লিখব বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, CONSIGNMENT অ্যাকাউন্ট। কনসাইনমেন্ট অ্যাকাউন্টে আমাকে এখন দেখতে হবে কী কী দিয়েছে। একটা হচ্ছে 3,000 টাকা দিয়েছে, প্লাস 500 টাকা ইন্স্যুরেন্সের জন্য দিয়েছে, প্লাস 9,000 টাকা তার নর্মাল কমিশন পেয়েছে, প্লাস 2,250 টাকা সে পেয়েছে হচ্ছে টোটাল ডেল ক্রেডিটের কমিশন। তাহলে 14,750 টাকা হলো তার, 14,750 টাকা সে এই যে কমিশনের জন্য কাজ, মানে কনসাইনমেন্টের কাজ করে দিল, তার জন্য সে এই টাকাটা সে এখন পেল। তাহলে এইদিকে কত হচ্ছে? 2,25,000 টাকা। এদিকে আমি যদি ব্যালেন্স করতে চাই তাহলে এখানেও আমাকে 2,25,000 টাকা আনতে হবে, হলো। তাহলে বাই ব্যালেন্স সিডি কত টাকা আমার এখন আমি হরির কাছ থেকে পাবো, সেটার পরিমাণ হচ্ছে 2,10,250 টাকা। তাহলে এই হলো আমাদের দুটো উত্তর। আমার যা যা চেয়েছিল এখানে কি বলেছিল, যে কত টাকা প্রফিট বা লস কত হয়েছিল, আর কত টাকা ব্যালেন্স আউটস্ট্যান্ডিং ছিল, এই দুটোই আমরা এখানে বের করতে পারলাম। 1 নাম্বার হচ্ছে কৈলাসের লাভ হয়েছিল 30,250 টাকা, আর কৈলাস এখন হরির কাছ থেকে পাবে এই 2,10,250 টাকা। এই পুরো অঙ্কটা যদি করা যায় তাহলে মোটামুটি 20-র মধ্যে 20 না হলেও 18-19 এই পর্যন্ত কিন্তু পাওয়ার মতন হবে। এবং অঙ্কটা খুব যে সহজ তা নয়, আবার অঙ্কটা খুব কঠিন তাও নয়। এই রকম লেভেলের অঙ্কই কিন্তু অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের লিমিটেডের যে ডিপার্টমেন্টাল এক্সাম হয় তাতে আসে।